আমাদের জীবনের পথে কখনো কখনো এমন কিছু অভিজ্ঞতা আসে যা শুধু মুহূর্তটাকেই নয়, দীর্ঘ সময় ধরে আমাদের মন, চিন্তা, আচরণ সব কিছুকে প্রভাবিত করে। দুর্ঘটনা, প্রিয়জনের মৃত্যু, সহিংসতা, অবহেলা, সম্পর্ক ভাঙা কিংবা শৈশবের কোনো তীব্র অভিজ্ঞতা এসবই তৈরি করতে পারে গভীর মানসিক আঘাত, যার নাম ট্রমা। ট্রমা মানে দুর্বলতা নয়, ট্রমা মানে ভেঙে পড়া নয়, বরং এটি মানুষের মনের এক স্বাভাবিক প্রতিক্রিয়া, অস্বাভাবিক বা তীব্র কোনো ঘটনার প্রতি। স্বাগতম আপনাদের সকলকে মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মন ও মানুষের আজকের পর্বে। আজকের পর্বে আমরা জানব ট্রমা কি এবং ট্রমা আমাদের মনের এবং শরীরের উপর কিভাবে প্রভাব ফেলে, আর আমরা কিভাবে বুঝবো যে কেউ ট্রমার মধ্যে আছে এবং সুস্থতার পথে কিভাবে এগিয়ে নেওয়া যায়। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আছেন বিশিষ্ট মনোরোগ চিকিৎসক অধ্যাপক ডক্টর সালাউদ্দিন কাউসার বিপ্লব, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রিক, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আমাদের সাথে আছেন মাইলস্টোন স্কুলের সার্ভাইভার একজন শিক্ষার্থী এবং তার মা। আরও দুজন অতিথি রয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, শৈশবে অ্যাবিউজের শিকার একজন এবং আরেকজন তার বাবা মার মধ্যে সহিংসতামূলক সম্পর্ক দেখতে দেখতে বড় হয়েছেন। শুরুতে আমরা যাব আজকের মনোবিদদের কাছে। স্যার, আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো, যে আমরা যদিও সবাই কম বেশি জানি, তবু আপনার কাছ থেকে শুনতে চাইবো যে ট্রমা আসলে কি স্যার? এটা আসলে প্রথমেই আমরা যেটা ভাবি এর নেগেটিভ সাইডটা, ঠিক আছে, এটা নেগেটিভ, ট্রমা শব্দটা শুনলে যে নেগেটিভ, কিন্তু ট্রমা মেন বিষয়টা হলো একটা ফিলিং, আমার পারসেপশন, আমি কিভাবে একটা ইভেন্টকে দেখছি। যে ইভেন্ট বা যে ঘটনাগুলো আমাদের সামনে প্রতিদিন ঘটে, এই প্রত্যেকটা ঘটনার পরে কিন্তু আমাদের শরীরে মনে এক ধরনের রিয়াকশান হয়। যেমন খুব ছোট্ট একটা ঘটনা, আমি পরীক্ষা দিব, আমি কালকে কোনো একটা জবে যাব, কোনো একটা কাজ করব, বা এই আজকের যে এখন প্রোগ্রাম করছি, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের মনে এক ধরনের অনুরণন করে, এক ধরনের ফিলিং তৈরি করে। সেই ফিলিংটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, এটা ডিপেন্ড করে আমি কিভাবে পারসিভ করছি। যেই ইভেন্টটা, যেই ঘটনাটা আমাদের ক্যাপাসিটির, প্রতিদিনের চলার যে ক্যাপাসিটির তার বাইরে চলে যায়, আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন এক ধরনের নেগেটিভ ফিলিং হয়। ওই ফিলিংটাকে আমরা সাধারণত ট্রমা বলি, যে না, এটা গ্রহণযোগ্য না। মানে ট্রমা মানে কোনো না কোনো ইনজুরি করবে। আবার এখানে সবচেয়ে কঠিন যে বিষয়টা ঘটে, সেটা হলো একটা স্ট্রেস বা ট্রমা যদি পারসিস্টেন্টলি চলতে থাকে, বা ঘটনা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, তাইলে সেটা বেশি ক্ষতিকর। আর তা না হলে সেই এক্সপিরিয়েন্স আইদার সে যদি ভুলে যায়, তার মনেই নাই এটা কি, তাহলে সেটা ইম্প্যাক্ট ফেলবে না। অথবা যদি সেখান থেকে রেজিলিয়েন্সটা শিখে, সেখান থেকে যদি পাওয়ারটা নিতে পারে, সেখান থেকে যদি পজিটিভটা নিতে পারে, তাহলে সে আবার মানে কঠিন ভালো পার্সোনালিটির মানুষ হতে পারে। স্যার, আপনার কাছে আবার আসবে। এবার আমরা যাচ্ছি যে আমরা সবাই জানি যে কয়েক মাস আগে মাইলস্টোনে একটা বিরাট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং আজকে আমাদের সাথে একজন আছেন সেখানকার সার্ভাইভার, শিক্ষার্থী এবং তার মা। আমরা একটু ছোট্ট করে আমরা সেদিনের ঘটনাটা জানতে চাই, এবং আপনি সেদিন আপনারা কোন পর্যায়ে কিভাবে ছিলেন? আমি যখন ওদেরকে, আমার 3জন বাচ্চা, 3জনই মাইলস্টোনে পড়ে, তো আমি ওদেরকে রেডি করছিলাম। তো ওই দিনই ফার্স্ট টাইম, তার আগে কখনোই জায়ানা বলেনি, নাস্তার টেবিলে বলছিল মা আমার আজকে স্কুলে যেতে ইচ্ছে করছে না। তখন আমি ওকে বললাম যে তুমি কালকে রাতে অ্যাসাইনমেন্ট করতে করতে অনেক দেরি করে ফেলেছো, ঘুম হয়নি মেবি, এই কারণেই তোমার কাছে এমন লাগছে, তুমি এই জন্য হয়তো বা যেতে চাচ্ছ না, স্কুলে যাও। দেন ও আর কোনো কিছু বলেনি, ও রেডি হয়ে স্কুলে চলে গেল। তো আমি গিয়ে কিচেনে ঢুকলাম, প্রায় 1:45 হবে, 15-20 মিনিট পরে আমার একটা নেভার্স এসে, বাচ্চা, আমাকে নক করলো যে আন্টি জায়ানা এবং সোহেল কি আসছে, আমার ছেলে, বড় ছেলের কথা বলছিল। তো আমি বললাম যে না, ওরা তো এখনও আসেনি। তখন 1:20 বললো যে আন্টি স্কুলে তো এরকম বাংলা মিডিয়াম, হায়দার আলী ভবন বাংলা মিডিয়াম, ওখানে প্লেন ক্র্যাশ হয়েছে। মানে আমার ব্রেনে কাজ করছে, ওরা তো ইংলিশ ভার্সানে পড়ে, ওদের ভবন না এটা। তার আগের দিন আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, আমি আমার নেভার্সের কাছে গেলাম, গিয়ে ওনাদের ফোনটা নিয়ে, তখন আর আমি কথা বলতে পারছিলাম না, মানে আমার প্যানিক অ্যাটাকের মতো হচ্ছিল। তো আমার নেভার্স ওর বাবাকে ফোন করে, তো এরপরে আমি বের হয়ে যাই। তো ওখানে আমি যখন স্কুল পর্যন্ত গেলাম, মানে একটা একদম আমার ওয়াকিং ডিস্টেন্স আমার বাসা থেকে, খুব কাছে, সেখানে আমি মানে গোল চত্বর, দিয়াবাড়ি গোল চত্বরটা থেকেই পুরো ভিড়, মানুষের জন্য যাওয়া যাচ্ছে না, খুব করে আমি মেট্রো ডিপো পর্যন্ত গেলাম। ওখানেই ওর বাবাকে পেয়েছি আমি। আমার বড় ছেলে ওর বাবাকে ফোন করে জানিয়েছে তার আগেই। তো
ওখানে গিয়ে আমি বললাম যে ভিতরে যাব, তখন ওখানে আর্মি সহ সবাই ছিল, ওনারা কেউ ভিতরে যেতে দিচ্ছে না, স্কুলে অ্যালাউ করছে না। আমি বললাম, তখন একজন টিচার আমাকে বলল, ম্যাডাম আপনি অস্থির হয়েন না, এখানে সোহেল সেফ আছে। তো আমি বললাম সোহেল সেফ আছে, বাট জায়ানা কোথায়? আমি মানে ওদের স্কুলটা দিয়ে বাড়ি ক্যাম্পাসটা অনেক বড়, তো আমি যখন ক্যান্টিন পর্যন্ত গিয়েছি আমাকে ওখানে ভলান্টিয়াররা আটকে দিয়েছে। তো আমি বারবার বলছিলাম প্লিজ আমাকে একটু ভিতরে যেতে দাও, আমার মেয়েটাকে আমি খুঁজবো, আমার মেয়েটাকে খুঁজবো। বলছে আন্টি আমরা দেখতেছি, আপনি ভিতরে যাওয়া যাবে না। তো ওই সময় আমার ছেলেটাকে পেয়েছি আমি ওখানে। আমার ছেলেটা আমার কাছে আসলো, বললো যে মা আমি ওকে খুঁজতেছি, আমরা সবাই খুঁজতেছি, তুমি ইয়ে করো না, এখানে বসো। প্রায় আধা ঘন্টা পরে ওর বাবা এসে আমাকে বলল ওকে পেয়েছি হসপিটালে, চলো। তখন আমি বললাম হসপিটালে কেন? বলে যে আসো আসো, এখন কথা বলার সময় নেই। পরে আমরা বের হয়ে গেছি। ওখান থেকে একজন লোক আমাদেরকে ফোন দিয়েছে বাংলাদেশ মেডিকেল থেকে। আচ্ছা, উনি ওনার মামাকে দেখতে গিয়েছিল। ওখানে গিয়ে উনি দেখলো যে মানে ওরা সবাই কাতরাচ্ছে, ওরা 3 জন বাচ্চা একসাথে ছিল, জায়ানা, তাসনিয়া, আয়মান। তো মানে জায়ানা একা, মানে ও খুব কান্নাকাটি করছিল। তাসনিয়ার সাথে ওর বাবা ছিল, আয়মানের সাথেও মনে হয় কেউ একজন ছিল। তো ওই লোক ওনার হাতে ফলাদি ছিল, ওনার মামাকে দেখতে গিয়েছে, উনি ওগুলো সব ওখানে ফেলে, ওনার ফোনটা পর্যন্ত, উনি ইতালি প্রবাসী, ফেলে ওকে এসে ধরেছে। তো উনি তাসনিয়ার বাবা ওনারা মিলেই একটা অ্যাম্বুলেন্স ঠিক করে ওদেরকে আপনার ঢাকা মেডিকেলের দিকে নিচ্ছিল। তো ওখান থেকে আমাকে বারবার ফোন দিচ্ছিল আর কি, আপনারা কোথায়, প্লিজ একটু তাড়াতাড়ি আসেন। তখন আমি ওই ভদ্রলোককে বললাম, ভাই প্লিজ আপনি আমাকে একটু বলেন আমার মেয়ের কী হয়েছে। ও খুব চিৎকার করে কাঁদছে যে মা আমি মরে যাচ্ছি, আমি মনে হয় আর তোমাদেরকে দেখবো না, আমি তোমাকে, বাবাকে, সবাইকে খুব ভালোবাসি, আমি মনে হয় তোমাদেরকে আর দেখবো না মা। তখন আমি ওকে বলছিলাম যে তোমার কি হয়েছে, তুমি কোথায় ব্যথা পেয়েছো, আমাকে একটু ওটা বলো। বললো যে আমার 2 হাত পুড়ে গেছে মা, আমি খুব ব্যথা পাচ্ছি, আমি সহ্য করতে পারছি না। আমার তখন মনে হয়েছে মানে যেহেতু এটা প্লেন ক্র্যাশ, ওর মনে হয় হাত টাত কিছু নেই, এমন একটা কিছু। ওকে যখন পেলাম তখন ওর হাত অলরেডি ব্যান্ডেজ, এবং ওই ভদ্রলোক রানা ভাই, ওনার নাম রানা, উনি তখনও ওকে দেখছিল, বাতাস করছিল ওর মুখে, ওর চিক এগুলো সব মানে বার্ন, এগুলো হাত ব্যান্ডেজ অলরেডি। সবাই খুব চিৎকার চেঁচামেচি করে কাঁদছে, প্রতিটা বাচ্চা যেদিকে তাকাচ্ছি শুধু আহাজারি বাচ্চাদের আর্তনাদ। এই আর আমরা আপনার কাছে আসবো। ওর হাতটা যখন তুমি কিভাবে ছিলে সেখানে, যায় না ক্লাসে ছিলে নাকি ক্লাসের বাইরে ছিলে? আমি সেই সময় টিচার্স রুমে ছিলাম। টিচার্স রুমে ছিলে, তারপর হাতে কিভাবে আগুন লাগলো, মানে আগুনে ফুলকে এসে লেগেছে? না, সেই সময় আমার হচ্ছে তাপে পড়ে গিয়েছে সব, তাপে? যা বেশিরভাগই তাপ। সেটা কিভাবে হয়েছিল? সেটা হচ্ছে আমি যে সময় টিচার্স রুমে ছিলাম সে সময় আমি হুট করে বারান্দার দিকে তাকাই, সেখানে আকাশ থেকে একটা প্লেন নামছিল, ওটাতে আগুন ধরে যায়, যেটা আমাদের স্কুল বিল্ডিংয়ের দিকে এগিয়ে আসছে। তো আমি কিছু বুঝে ওঠার আগেই একটা জোরে শব্দ হয়, তখন আমি একটা কোনায় বসে যাই কান আর চোখ বন্ধ করে। তখন যে সময় চোখ খুলি দেখি নাকি আশেপাশে শুধু সাদা ধোঁয়া। আমি তারপর হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল পায়েল, ওর হচ্ছে পুরো মুখ টুক সব কালো হয়ে যায়, পুড়ে যায়। তখন টিচার্সগুলো আমাদেরকে বলছিল বের হতে, তখন ওরা বের হয়ে যায়, সবাই বের হয়ে আমাদেরকে বের হতে বলে তারা বের হয়ে যায়। তারপর আমার ফ্রেন্ড পায়েল, ও হচ্ছে আমাকে বলছিল বের হতে, নিজে অনেকবার বের হয়েছে ও 2-3 বারের মতো। এই আগুনের মধ্যে সে বারবার বের হয়ে ফিরে আসছিল আমার জন্য, আমি যাতে করে বের হই ওর সাথে। আমি বের হচ্ছিলাম না, বাইরে অনেক বেশি তাপ, অনেক জ্বলছিল, আমার হাত অনেক বেশি জ্বলছিল। তো আমি ফ্লোরে বসেছিলাম, বসে দোয়া পড়ছিলাম। তখন আমাদের টিচার্স রুমের জানালা থেকে হোস্টেলের বারান্দা ছিল একটা, ওটা দেখা যেত। তো ওখানে আর্মিরা এসে তাকিয়েছিল। তো আমার ফ্রেন্ড ওনাদেরকে ডাকছিল হেল্পের জন্য, কিন্তু ওনারা হেল্প করতে পারছিল না। তো এক পর্যায়ে ওদের সময় আবার দেখতে যায় বাইরে কি অবস্থা, সে বের হয়ে অজ্ঞান হয়ে যায়, তো সে আর আসতে পারে না। যে সময় আগুন নিভে যায় সেই সময় আমি বের হয়ে কোনো মতে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাই। কতদিন ও চিকিৎসাধীন ছিল হাসপাতালে?
42 দিন। 42 দিন। তো এই যে যেটা আমাদের আজকের মানুষের টপিক ট্রমা, তো এখনো কি আপনার এই ট্রমাটা কাজ করে আপনার মধ্যে? আগুনে পোড়া বিষয়টা হচ্ছে কি, আপনি প্রতিটা জিনিস একদম খুব সামনাসামনি দেখতে পাচ্ছেন, মানে ব্যথা যন্ত্রণাগুলো খুব মানে ফেস টু ফেস দেখা যাচ্ছে এরকম। তো আমার প্রথম 15 দিন আমি ওর সাথে, আমি নিজেও ভীষণ মানে ট্রমাটাইজ ছিলাম। আমি যখন ওকে পোস্ট অপারেটিভ থেকে ক্যাবিনে শিফট করা হলো ওর অপারেশনের পরের দিনই, তখন আমার কাছে মনে হলো আমি মানে সেদিন সে 24 ঘন্টার ভিতরে 22 ঘন্টায় চিৎকার করে কেঁদেছে, মানে এরকম। তো ওর ওই অবস্থাটা দেখে আমি নিজেও আরও ভিতরে ভিতরে খুব হয়ে যাচ্ছি। দেন আমার কাছে মনে হলো আমি যদি এখন ভেঙে যাই তাহলে ওকে আমি সুস্থ করতে পারবো না। আমি জানি না তখন সাডেনলি আমার ভিতরে কোত্থেকে এই পাওয়ারটা চলে আসছে, মানসিক শক্তিটা চলে আসছে। আমি ওকে খুব নর্মালভাবে ট্রিট করতে লাগলাম। মানে ও যে এত বড় একটা ইনসিডেন্ট থেকে আসছে, আমি ওকে ওটা ফিল করতে দিচ্ছিলাম না। তো আমি আসলে যখন সাইকোলজিস্টরা আসতো গল্প করতো, তো মানে তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করতাম যে আমার এই ওয়েটা কি ঠিক আছে, মানে আমি যে ওকে এভাবে নর্মালভাবে ট্রিট করছি। ডক্টরের সাথে আলাপ করলাম, উনি বললো যে না, আপনি ঠিক আছেন। আমরা এবার এই পাশে আসছি, যিনি ছোটবেলায় খুব অ্যাবিউজের শিকার হয়েছেন, আমরা তার কাছে জানতে চাচ্ছি যে ছোটবেলার আপনার অভিজ্ঞতাগুলো কি, যদি একটু ছোট্ট করে বলেন। আসলে আমরা যারা মানে এই মধ্যবিত্ত বা যে কোনো পর্যায়ে থাকি না কেন, আমাদের এই দেশে সব কিছুতেই যেমন আন্তরিকতা আছে, তেমন তার মধ্যে কিছু কদর্য বিষয় আছে যেগুলো আমরা আসলে মানে জেনেও না জানার ভান করি। সেরকমই কিছু বিষয় হয়তো অনেকেরই জীবনে থাকে। তো আমার মনে পড়ে যে আমি যখন 8 বছর 9 বছর এরকম সময়ে আমাদের এক রিলেটিভ, মানে আত্মীয়র মধ্যেই, তো তিনি অ্যাডাল্ট ছিলেন। তো মাঝে মাঝে আমাদের বাসায় আসতো এবং আমার মা বিশেষ করে সবাইকে খাওয়াতে পছন্দ করতেন। তো বলতে ওর একটু পড়াশোনা দেখো। তো সে পড়াশোনা দেখার ফাঁকে আসলে সে মানে আমাকে মানে বিভিন্ন স্পর্শকাতর জায়গায় সে মানে চেষ্টা করতো। তো আমি তো অনেক ছোট ছিলাম, তো আমি একটু মানে শাই ফিল করতাম, খারাপ লাগতো। কিন্তু সে আবার মানে খুব অ্যাগ্রেসিভ না, সে কনভিন্স করে মানে চেষ্টা করতো। পাশাপাশি দুইটা ঘরে দেখা যাচ্ছে আমার মা তার জন্য নাস্তা সাজাচ্ছে, আর সে তা মানে তার মেয়েকে পড়ানোর নাম করে বা গল্প করার নাম করে সে তাকে টর্চার করছে, মানে এরকম আর কি একটা বিষয় ছিল। তো বিষয়টা আমি আসলে অনেক বছর আমি বলিনি, কারণ দেখা যাচ্ছে যে ওই সময়টার পরে সে একেবারে মানে কিছুই বুঝতো না, একদম ভালো মানুষ। তো আমি অনেক ছোট ছিলাম আর তারা তো অনেক সিনিয়র, আমি এটা বলতেও পারিনি। তো অনেক বছর পরে আমি মানে বলেছিলাম যে তুমি যাদের জন্য খাবার রেডি করতে, আপনার মাকে বলেছিলেন? হ্যাঁ, তুমি তো তখন আমি অনেক পরিণত বয়সী, যে তুমি তো বুঝতে না যে ওরা, তখন আম্মা একটু থমকে আমার দিকে তাকিয়েছিল। আমি বলছি তোমরা এত বোকা ছিলে। এইটা আমার মনে পড়ে। আরেকটা মনে পড়ে যে আমি আমার আম্মা যেহেতু টিচার ছিলেন, তো সেই তার এক কলিগের বাসায় আমার তার একটা জিনিস ফেলে গেছে, তো আমাকে বললো যে তুমি নিয়ে আসো, পাশে স্কুলের পাশে। তো আমি ওটা আনতে গিয়েছি, আনতে যে সে মানে আমার কলিগের হাজবেন্ড, তিনি আবার খুবই মানে দুশ্চরিত্র মানুষের মধ্যেই পড়ে আর কি। তো সে এক হাতে সেই মানে কাপড়টা আর এক হাতে মানে আমাকে বলছে যে একটা মানে আমাকে মানে কিস কর, এরকম একটা মানে আমি শুধু ঘুরছি, মানে তখন আমার 13-14 বছর বয়স। মানে আমি শুধু ঘুরছি, মানে আর মানে লাকিলি ওখানে ছিল হচ্ছে ওই কাজের বুয়াটা আসছিল, যার কারণে হলে ওদিন অনেক বড় কিছু ঘটে যেত। মানে আমার হাত পা একদম কাঁপছিল এবং আমি তখন ওটা ফেলে দিয়ে মানে আমি তখন অনেকটা বুঝি, কিন্তু আমি তখন তার ওয়াইফকে বলিনি, বা এই বিষয়টাও আমি সেইভাবে বলি নাই যে সে এত দূর খারাপ
ইনিশিয়েটিভ তাহলে নিয়েছিল। এখন আমি এটা জানতে চাচ্ছি যে এখন আপনি এই যে বড় হয়ে আপনার কি আসলে মানুষের উপর ভরসাটা কি কমে গেছে? আমি যখন মানে সাইকোলজিক্যালি চারিপাশে দেখলাম যে অনেক ধরনের মানুষ পাবলিক বাসে উঠলে একটু খোঁচা দিয়ে শান্তি পায়, একটু আবার আবার পজিটিভ মানুষও দেখলাম যে দাঁড়িয়ে থাকে, হয়তো একটা ফুল দেবে বা চকলেট দেবে। তখন বিভিন্ন ধরনের মানুষ দেখলাম, তাদেরকে আমি জাজ করতে শিখলাম নিজে নিজে। এবং শুধু যে এরকম খারাপ মানুষ আছে তা নয়, কিছু ভালো মানুষও আছে। এটা যখন আমি বুঝলাম তখন কিন্তু আমি তাদেরকে একটা মানে কি বলবো মেন্টাল একটা ডিসঅর্ডার টাইপের বলেই আমি তাদেরকে চিহ্নিত করতে পারলাম এবং নিজে মনে হয় ওই ট্রমা থেকে কিছুটা বেঁচে গেলাম। আমরা এবার আমাদের এই ভাইটির কাছে আসছি যিনি নাম প্রকাশে অনিচ্ছুক। আপনার ছোটবেলায় আপনার বাড়ির পরিবেশটা কেমন ছিল? আমি যদি বলতে যাই, আসলে ব্যাপারটা ছিল মানে আমাদের যে পরিবারটা গ্রামের বাড়িতে, সেটা হচ্ছে যে আমার যে বাবা উনি ছিলেন ডমিনেটিং পুরুষ থাকে না, জি, মানে ওনার কাছে নারী মানে হচ্ছে শুধু এন্টারটেনমেন্ট আর কিছুই না, এরকম একটা ব্যাপার। মানে ওনার সবসময় ওনার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে, এটাই হচ্ছে নারী, ওনার পয়েন্ট অফ ভিউটা এরকমই ছিল। তো আমার তখন 7-8 বছর বয়স, তো একটা ছেলের কাছে এই বয়সটা তার সবচেয়ে প্রিয় সময়টা হচ্ছে যে তার বাবা মা হাসি খুশি থাকবে, একসাথে থাকবে, খাওয়া দাওয়া করবে। কিন্তু আমি কখনো এই জিনিসগুলো দেখি নাই। দেখা তারা রাগারাগি করছে, তারা মারামারি করছে, মাঝখান থেকে ওই আমার আম্মা করতো কি, আব্বুর সাথে তো পারতো না, ওই তার যে রাগটা, তার যে ইয়াটা মানে ক্ষোভটা ওটা আমার উপর ঝাড়তো। আবার সেই সময়টা আপনি নিজেকে কতখানি নিরাপদ মনে করতেন সেই সময়টায়? না, আমি কখনো নিজেকে নিরাপদ মনে করি না আসলে। আর এভাবেই বড় হওয়া এখন, তা আমি ওই জায়গাটা থেকে এখন আমি নিজেকে বের করতে পারি নাই। আমি এখন আমার হাত পা কাঁপছে। আপনি কি নিজেকে কি মনে করেন যে আমি কি বাবার মতো হব, না বাবাকে দেখে আমি একটা লেসন নেব যে আমি পুরো বিপরীতমুখী হয়ে যাব? না, হ্যাঁ, আমার বাবার হয়তো শিক্ষার অভাব ছিল, তার পারিবারিক শিক্ষাটা এরকম ছিল না, বাট লাকিলি হয়তো আমি শিক্ষাটা পেয়েছি, তো আমি ওভাবে ট্রিট আশা করি না। বাট আমি ওইটা সহজে ওখান থেকে বের হইতে পারতেছি না, ওটা ট্রেডিশন মনে করতেছি যে হ্যাঁ ওটাই মনে হয় ধর্ম, ওটাই মনে হয় সব। আমি ওই জিনিসটা না আমার মনের অজান্তেই না অনেক সময় চলে আসে। সাপোজ আমার গার্লফ্রেন্ড, উনি কেন এরকম ড্রেস পরে বাইরে যাবে, বা এই যে ডমিনেটিং একটা ব্যাপার, ওটা ন্যাচারগতভাবে আমার কাছে চলে আসছে, মানে আমার রক্তে মাংসে মিশে যায়। আমার কোনো একটা গার্লফ্রেন্ড 3 মাসের বেশি থাকে না আমার সাথে, চেষ্টা করি নিজেকে শুধরানোর, তা বাট ওটা হয় না। স্যার এবার আপনার কাছে আসছি, আপনি তো শুনলেন স্যার। মানে আমি তিনটাকে আলাদা করে বলি, যেমন ওনাদের যে কাহিনীটা, আবার ওনারা দুজনের দুই কাহিনী, সবগুলোর মধ্যেই ইম্প্যাক্ট ফেলে। এখন উনি যে লাস্টের যিনি বললেন যে বাবা এরকম, ব্যাপারটা এরকম, যদি ওনার পরিবারে অনেকটা কালচারাল বিলিভ হয় যে আমি ডমিনেটিং, আমি যা খুশি তা করতে পারবো, উনি কিন্তু এটা ভাবছেই না যে এটা ট্রমা তৈরি করতে পারে। যদি ছোটকালে তার বিশ্বাসের মতো করে সুন্দর একটা পরিবেশ পায়, তাহলে তার মানে বড় হওয়াটা, মানে কি বলবো, যে নিজেকে প্রকাশ করাটা, যেটা আমরা বিকাশ বলি, যে মানসিক বিকাশ, এই বিকাশটা হবে সুন্দর, যেটা নর্মাল হওয়ার কথা। কিন্তু ছোটকালে যদি সেই চাপটা থাকে এবং সেই চাপটা যদি কন্টিনিউ করে, তাহলে তার পুরো পার্সোনালিটিটাই চেঞ্জ হয়। আবার এই যে মানে ভদ্রমহিলা যিনি বলছিলেন অ্যাবিউজ হয়েছেন, উনি নিজেও একটু বলছেন যে আমি রেজিলিয়েন্স নিয়ে আসছি। দেখেন ওনারটা কিন্তু যতটা না মানে পরিবেশের কারণে, তার থেকে ইনসিডেন্টাল বা ঘটনা ঘটে যায়। এখন এই যে ঘটনার জন্য উনি হলো গিয়ে সাফারার, উনি হলো গিয়ে সার্ভাইভার, বা উনি ভিকটিম বলা যেতে পারে। কিন্তু যে কাজটা করলেন, ওনার লার্নিংটা খুব একটা ভালো না, ওনার শিক্ষাটা খুব একটা ভালো না। অনেক সময় পরিবেশের কারণে এমন একটা ঘটনা ঘটে যায়, যেটা যে লোকটা করছেন উনি কিন্তু অনেক সময় চায় না, সেটাও ঘটতে পারে। পরিবেশ বলতে আপনি কি বোঝাচ্ছেন? যে যে কোনো ধরনের স্টিমুলেটিং পরিবেশ। আচ্ছা। যখন আপনি একটা ফুড কোর্টে যান, তখন আপনার খাইতে ইচ্ছা হবে। যখন আপনি এমন একটা পরিবেশে যান যেখানে আপনাকে এরোটিক চিন্তাটা করে দিয়ে দিবে, সেটা পর্ন এডিকশনই হোক, পর্ন সাইটই হোক, বা অন্য রকমের বিভিন্ন রকমের স্টিমুলেটিং পরিবেশই হোক, সেটা কিন্তু তাকে ইনফ্লুয়েন্স করে। আমি যদি বলি যে না, একজন মানুষ হিসেবে আমাকে কোনো কিছুই টাচ করে না, এটা তো সত্যি না। আমি নিজেকে সংযত করার চেষ্টা করি, আমার লার্নিং দিয়ে সংযত করার চেষ্টা করি, আমার এডুকেশন দিয়ে, আমার ফ্যামিলি লার্নিং দিয়ে, আমার চারদিকের মানুষজন দিয়ে, আমার ধর্ম দিয়ে, আমার শিক্ষা দিয়ে আমি আমার নিজেকে সংযত করতে চাই। তো এগুলো অনেক কিছু ডিপেন্ড করে যে আসলে একটা মানুষের এক্সপ্রেশনটা কীরকম হবে। হঠাৎ করে একেবারে যে ঘটে তা না। তার মানে যদি একটা লোক এই কাজটা পারসিস্টেন্টলি করে, রিপিটেডলি করে, তার মানে উনি মানুষটা, ওর লার্নিংটাই খারাপ ছিল, মানে ওর বিষয়টাই খারাপ ছিল, এবং এই ধরনের সুযোগ উনি সবসময় নেয়। তার মানে ওনাকে আমরা বলতে গেলে অসৎ মানুষ বলতে পারবো। একটা মানুষের ভিতরে বিভিন্ন রকমের মানে টিএকশন, সাইকোলজিক্যাল, কেমিক্যাল রিয়াকশন করে তাকে এক ধরনের
প্রস্তুতি করে, সেই প্রস্তুতিটা যখন মন খারাপের দিকে যায় তখন সেটা ডিপ্রেসিভ হবে, অ্যাংজাইটি হবে, আমার সাথে এটা ঘটে, আমি ছাড়া দুনিয়ার সবাই ভালো থাকে, আমি একটা কুফা, আমি ভালো মানুষ না, আমি খারাপ মানুষ, আমাকে থাকাই উচিত না, আমাকে সার্ভাইভ করা উচিত না, আমার মরে যাওয়া উচিত, এই ধরনের একটা। আরেকটা হলো যে না, আমি কিভাবে মানে প্রপারলি সেটাকে মানে অ্যাড্রেস করব এবং ম্যানেজ করব। দুজনের ক্ষেত্রে দুইটাই ঘটতে পারে, একটা লঙ্গিচুডিনাল হতে পারে বা ওই সময় একটা ঘটনা ঘটতে পারে। কিন্তু প্রাত্যহিক জীবনে যদি সমস্যা করে তাহলে অবশ্যই আমি বলবো যে প্রফেশনাল সাহায্য নিতে। ওনাদের ক্ষেত্রে যেটা ঘটছে সেটা হলো গিয়ে বড় ধরনের ট্রমা, এটাকে বলে মানে যখন কোনো একটা বড় রকমের ঘটনা আনএক্সপেক্টেড, হাইলি আনএক্সপেক্টেড এবং সাডেন ঘটে এবং সেটা কোনোভাবে মানে গ্রহণ করার মতো না, সেইটাই তখন আসলে বড় ট্রমার কারণ হয়। এইটার উপরে ভিত্তি করে আসলে মানে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, এই ডিসঅর্ডারগুলো ঠিক করা হয়। ওনাদের দুজনের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। মাইলস্টোনের অনেকের মধ্যেই আমি একজন টিচারকেও পেয়েছি, আমি কিন্তু ওই ঘটনার সাথে যুক্ত ছিলাম এবং পরবর্তীতে ওই টিচারদের স্টুডেন্টদের আমরা সেশন নিতেও যেতাম। তো একটা সেশনে একজন টিচারকেও পেয়েছি। এই ধরনের বড় যখন ঘটনা ঘটে তখন যেটা হয়, তিনটা ঘটনা ঘটে। একটা হলো তারা হাইলি এরোস থাকে, সবসময় একটা বড় ধরনের অ্যাংজাইটিতে থাকে, সবসময় অস্থিরতা কাজ করে। দুই নাম্বার যে কাজটা করে, সেই ঘটনা রিলেটেড যখন যত রকমের কোনো কাহিনী, গল্প, কথা সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে, যে না আমি এটা শুনতে চাই না, আমি এখানে যাইতে চাই না, আমার এই ধরনের কাজ। সেটা শুধু এই ঘটনা না, যে কোনো বড় ঘটনা দিয়ে। তিন নাম্বার যে কাজটা করে সেটা হলো ফ্ল্যাশব্যাক হয়, ওই কাহিনীগুলো, ওই ঘটনাগুলো চোখের সামনে বারবার আসতে থাকে। এই তিনটা জিনিস মিলাই হয় অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার অথবা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এবং এইটারই একটা পর্যায়ে যখন প্রচণ্ড পরিমাণের অ্যাংজাইটি একসাথে কাজ করে, যেটা উনি বলছিলেন ইমোশনাল নাম্বিং। আমরা অনেক সময় দেখি না যে অতি শোকে পাথর আমরা বলি না, তো এরকম বড় যখন স্ট্রেস হয় তখন তার ফিলিংগুলো সব একসাথে চলে আসে, কোনোটাই ওনারা এক্সপ্রেস করতে পারে না। আপনাকে বলবো, আপনি যদি সুযোগ থাকে আসলে প্রফেশনাল সাহায্যটা নেওয়া উচিত। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মন ও মানুষ অনুষ্ঠানে আসবার জন্য। আসলে আমরা সবাই চেষ্টা করি যে ট্রমা থেকে উত্তরণের জন্য, এবং এজন্য আজকের আমাদের এই প্রয়াস আমরা চেষ্টা করেছি। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সেই সাথে আপনাদেরও ধন্যবাদ। আজ আমরা কথা বললাম ট্রমা নিয়ে। এটা এমন একটি শব্দ যার ভেতরে লুকিয়ে থাকে অনেক না বলা গল্প, অদৃশ্য ব্যথা এবং নীরব লড়াই। মনে রাখবেন, ট্রমা থেকে সুস্থ হওয়া সম্ভব। সময় লাগে, সহায়তা লাগে, নিজের প্রতি সহমর্মিতা লাগে। নিজের অনুভূতিকে অস্বীকার না করে গ্রহণ করা সুস্থতার প্রথম ধাপ। আপনি যদি ট্রমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে থাকেন তাহলে নিজেকে দোষ দিবেন না। আপনি দুর্বল নন, আপনি একজন মানুষ যিনি কঠিন সময় পার করছেন। প্রয়োজন হলে পেশাদার সহায়তা নিন, বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কথা বলুন, কারণ মনও কিন্তু যত্ন চায়, আর যত্ন পেলে মনও ধীরে ধীরে সেরে ওঠে। আজকের মতো এখানে শেষ করছি মন মানুষের এই পর্ব। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, নিজের এবং আশেপাশের মানুষের মানসিক স্বাস্থ্যের খোঁজ রাখুন।